সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তুটি দেশীয় চলমান পারিপার্শ্বিকতার ব্যাপকতার ছোট্ট পরিসরে স্পষ্ট চিত্র ফুটিয়ে তোলার শব্দগুঞ্জ। গত কয়েকদিন যাবৎ দেশের আইনি সেবার এক জ্বলন্ত বৈষম্য প্রতিটি মানুষের কাছে স্পষ্ট হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক এই বন্দনাই চলছে যে পরিমণি যা পেল, আদনান কেন তা পেল না, বা সরকারের লোক হলেই সকল আইনি সুবিধা কিন্তু বিরোধী রাজনৈতিক দলের লোক কেন পায় না, বা মোদ্দা কথায় নন গভর্নমেন্ট পিপল হলেই আইনি সেবা পাওয়া যাবে না, এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একটা সময় এই সমস্ত সমস্যার আয়তন খুব সীমিত ছিল, একটা নির্দিষ্ট সীমানার মাঝেই ছিল, কিন্তু এই বিষয়গুলো চরম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে, ছড়িয়ে যাচ্ছে ব্যাপকভাবে দেশের সব প্রান্তে। নিখোঁজ, গুম, নিরুদ্দেশ করা বা এই জাতীয় কোনো কর্মকাণ্ডকেই পৃথিবীর কোনো সভ্য মানুষ, জাতি, সংগঠন সমর্থন করে না। যে কোনো পর্যায়ের অপরাধের শাস্তি হিসেবে গুম বা না জানিয়ে তুলে নেওয়া সরাসরি মানবতা বিরোধী অপরাধ বলে জাতিসংঘ স্পষ্টভাবে বারবার বলে এসেছে। আরো উদ্বেগের বিষয় হলো, থানায় জিডি ফাইল করতে গেলে আপনার সমস্ত বায়োডাটা নিয়ে যাচাই বাছাই করে মনোপুত হলে নেবে, না হলে নেবে না। 30 কোটির বাঙালির রক্তে কেনা এই দেশে এমন আচরণ, পুলিশ কর্তৃক আচরণ মানুষের মনে ব্যাপক দাগ কাটে। কি করা উচিত, কি হবে ভবিষ্যতে? আরো অন্যান্য ইস্যু নিয়ে কথা বলতে আমার সাথে যুক্ত হয়েছেন 3 জন অতিথি। এই মুহূর্তে যুক্ত হবেন আরো, কিন্তু এই মুহূর্তে 3 জন যুক্ত আছেন আমার সাথে। জনাব অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার সাথে যুক্ত হবেন অ্যাকচুয়ালি এখনই জনাব নুরুল হক নূর, সাবেক ভাইস প্রেসিডেন্ট ডাকসু। এবং আমার সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে জনাব সুলতান মোহাম্মদ জাকারিয়া, দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দর্শক, আমার সাথে যুক্ত করব, তাদের পাশাপাশি যুক্ত করব জনাব নিখোঁজ ইসলামিক বক্তা জনাব আবু তোহা আদনানের স্ত্রী। তার কাছ থেকে আমরা আজকের সর্বশেষ আপডেট জানবো তার সম্পর্কে, তার আবু তোহা আদনান সম্পর্কে। যুক্ত হয়েছেন নিখোঁজ আবু তোহা মোহাম্মদ আদনানের সহধর্মিণী সাবিকুন নাহার যুক্ত হয়েছেন। আপনারা ডেফিনেটলি আমাদের অনুষ্ঠানটিকে দেখতে এবং দেখানোর জন্য, সবার কাছে পৌঁছানোর জন্য আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করুন। আমি প্রথমেই প্রশ্ন করতে চাইবো জনাব রানা দাশগুপ্ত। দেশের একটা ট্রেন্ড হয়ে গেছে অনেকটা, কোনো কিছু হলেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা বা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা, বিশেষ করে ভুক্তভোগীরা যারা আপনার শিকার হচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে। তো তারা আসলে প্রধানমন্ত্রীর বরাবর বিভিন্ন ধরনের সহযোগিতা চেয়ে থাকেন। সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হবে কেন? দেশের আইন শৃঙ্খলার যে বাহিনীরা রয়েছেন, যে ডিপার্টমেন্ট রয়েছে, কোর্ট কাছারি বা অন্যান্য যেসব ডিপার্টমেন্ট রয়েছেন, প্রশাসন আছে, আসলে তাদের তাহলে কাজটা কি? আপনার কাছে আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করতে যাচ্ছি। আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। ইতিমধ্যে যে প্রশ্নটি আমার কাছে করা হয়েছে, আমি সংক্ষিপ্তভাবে তার জবাব দিতে চাই। বাংলাদেশের মানুষ চলতি বছরের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। দেশ স্বাধীন হবার আগে যে চেতনা নিয়ে বাঙালি মুক্তিযুদ্ধটি করেছিল এবং যে স্বপ্নটি নিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে, এই স্বপ্নের মধ্য দিয়ে যে সংবিধানটি আমরা অর্জন করেছিলাম 1972 সালের 4 নভেম্বর, দুঃখের সাথে বলতে চাই আজকে 50 বছর পরে এসে এই কথাটি বলতে চাই, সংবিধানের জায়গায় আছে। আইনের শাসন ও গণতন্ত্রের কথাটি সংবিধানে লিপি আছে, এগুলো লিপি আছে ঠিক, কিন্তু আজকের যে বাস্তবতা, এই বাস্তবতায় আমরা লক্ষ্য করছি দেশ এমন একটি পর্যায়ে পর্যায়ক্রমিক ভাবে চলে এসছে যে সময়ে আমাদের সংবিধানের ধারাগুলো কেমন জানি এগুলো দুর্বল হয়ে পড়েছে।
আমাদের সংবিধানের 27 অনুচ্ছেদে আছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান লাভের। যদি আমরা আইনের শাসন, রুল অফ ল এর কথা ভাবি, যদি আমরা গণতন্ত্রের কথা ভাবি, তাহলে আইনের শাসনের যে কথাগুলো আমরা বলছি সেখানে বাস্তবতা এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে তার বাস্তবায়নের জন্য। এই ক্ষেত্রে কেন জানি মনে হয় যে গণতন্ত্র বলতে আমরা জনগণকে নিয়ে বুঝি। গণতন্ত্র মানেই কোন বিশেষ দল, কোন বিশেষ ধর্ম, কোন বিশেষ গোষ্ঠী বা কোন বিশেষ পুরুষ বা নারী নিয়ে নয়। সেখানে সাবজেক্টটি হচ্ছে সিটিজেন, নাগরিক। আমরা বলতে চাই প্রতিষ্ঠানগুলো আছে ঠিক, হয় প্রতিষ্ঠানের স্বাধীনতা নাই, অথবা প্রতিষ্ঠানগুলো ক্রমাগতই জবাবদিহিহীন পড়ছে। আমাদের 1990 সালের স্বৈরাচারী এরশাদের পতনের পরে আমরা গণতান্ত্রিক ধারাটি আমরা এগিয়ে নেওয়ার যে সুযোগটি আমরা পেয়েছিলাম, আজকে আমরা এই কথাটি বলতে চাই। গণতন্ত্রের স্লোগান আছে, সরকারি দলেও আছে, বিরোধী দলেও আছে। এরাও আবার বিভিন্ন সময়ে সরকারের ছিল, আজকে অন্যজন সরকারে আছে। কিন্তু সংকটটা যেটা দাঁড়িয়েছে, গণতন্ত্র এবং আইনের শাসনের যে কথাটি আমরা বলছি, তার অগ্রগতির ক্ষেত্রে সংকটটি কিন্তু অব্যাহত আছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, প্রতিষ্ঠান আছে, জবাবদিহিতা যদি না থাকে, আমাদের পার্লামেন্ট যদি প্রকৃত অর্থে জনগণের সমস্যা নিয়ে সোচ্চার না হয় এবং আমাদের আইন প্রণেতারা, জনপ্রতিনিধিরা অথবা রাজনৈতিক দলের নেতারা, যারা সরকারি দলে আছে, যারা বিরোধী দলে আছে, স্লোগান আমরা দেব, লড়াইও চলবে, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো এখনো আসতে আমাদের দেশে অনেক দূর, অনেক দূর আমাদের পথ পাড়ি দিতে হবে। এবং দাদা সেখানে আমরা বলতে চাই যে নিরঙ্কুশ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের এগুতে হবে। দাদা আপনি স্বাধীনতার কথা বলেছেন, আমার কথা এটুকুই। আপনি স্বাধীনতার কথা বলেছেন, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? বিশেষ করে এই যে একদম রুট লেভেলে, থানা লেভেলে যে সেবাগুলি দেওয়া হচ্ছে, আপনার পুলিশিং সেবাগুলি দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু চরম বৈষম্য আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে। আপনি জানেন যে এই দুটি ঘটনা ঘটেছে। একটি হলো যে একজন চিত্রনায়িকা আর সাথে একটা অসামাজিক আচরণ হয়েছিল, আপনি শুনতে পেরেছেন বা যে দেখতে পেরেছেন। তার ক্ষেত্রে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, ঠিক একই দিনে আরেকটি ঘটনা ঘটেছে একজন ইসলামিক বক্তার ক্ষেত্রে। তাকে অ্যাবডাক্টেড করা হয়েছে উইথ অ্যানাদার 3 পিপল, ইনক্লুডিং লাইক ড্রাইভার এন্ড আদার পিপল। প্রায় 4 জনের মতো অ্যাবডাক্টেড হয়েছে এবং ইটস বিন অলমোস্ট 6 days আনটিল টুডে। এখনো কোনো ধরনের নিউজ নেই। তো এখানে দেখা যাচ্ছে সব জায়গাতে এসে গেছে এবং জিডি পর্যন্ত নেওয়া হয়নি। আসলে জিডি নেওয়ার ক্ষেত্রে দাদা, আপনি একজন আইনজীবী হিসেবে জিডি নেওয়া থানার কতটুকু দায়িত্বের মধ্যে পড়ে, আর একজন জিডি করতে গেলে নাগরিক হিসেবে তার কতটুকু এই জিডি করার ক্ষেত্রে অধিকার কতটুকু তার আছে, বা ওখান থেকে রিফিউজ হওয়ার মতো এখানে আপনি লক্ষ্য করবেন, পরিমণির কান্নাটা যদি আপনার কানে যায়, পরিমণি 4 দিন ধরে তিনি বলতে চেয়েছিলেন যে পুলিশের আইজিপির কাছে আমাকে একটু পৌঁছে দেন, কিন্তু আইজিপির কাছে যাওয়ার জন্য শেষ পর্যন্ত এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেও বলতে হলো যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন। এই আকুতি যখন গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তখনই আমরা লক্ষ্য করলাম আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তারা কিন্তু নড়ে চড়ে বসলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসছি। আমার সাথে যুক্ত হয়েছেন নুরুল হক নূর, ভিপি নূর হিসেবে আপনারা সবাই তাকে চেনেন, এবং তিনি সাম্প্রতিককালের যে ঘটনাটি ঘটেছে, তোহা আদনান যখন নিখোঁজ হয়েছে, তারপর থেকে আসলে সমগ্র মিডিয়া এবং সবাই যখন চুপ ছিলেন, তখন নুরুল হক নূর সরব ছিলেন।
এবং তিনি তার পেজ থেকে অনেক কথা বলার চেষ্টা করেছেন। আমরা তাকে আজকে যুক্ত করেছি এই ঘটনাটি নিয়ে। আজকে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে তহাদ নাদের ব্যাপারে তিনি শুনেছেন এবং দ্রুত গতিতে তিনি তাকে ফিরিয়ে আনার অথবা আইনি যতটুকু ব্যবস্থা নেওয়ার সেটা তিনি নেবেন। আপনি কি নির্ভর করেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার উপরে, জনাব নুরুল হক নূর? সাইফুর রহমান সোহাগ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সিনিয়র নাগরিক এবং আইনজীবী রানা দাস গুপ্ত দাদাকে, এবং সেই সাথে অ্যামনেস্টির দক্ষিণ এশিয়ার প্রতিনিধি আমাদের সুলতান জাকারিয়া ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, তাকে সহ এবং যারা দেখছেন প্রত্যেকেই শুভেচ্ছা জানাচ্ছি। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা আপনি এনেছেন, প্রথমে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ আছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই হিসেবে একটা সম্মান বোধ আছে, কিন্তু তার কথা এবং কাজের সাথে মিল নেই। এবং এইটা শুধুমাত্র এই স্বরাষ্ট্রমন্ত্রী না, এই সরকারের কোনো মন্ত্রীর, এমপি, জনপ্রতিনিধিদেরই কথায় কাজের সাথে মিল নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে একটু ব্যাকে নিয়ে যাই তাহলে। আমরা 2019 সালে যখন ডাকসু ভবনে হামলার শিকার হয়েছিলাম, তখন আপনার বিরোধী দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা সংসদে বলেছিলেন যে ডাকসু নির্বাচিত ভিপি, তার উপরে এইভাবে কেন বারবার হামলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন বিষয়টি খতিয়ে দেখা হবে। এমনকি বর্তমান সরকারের সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে এই মঞ্চের নামে হামলা করা হোক না কেন, ডাকসুতে হামলাকারীরা ছাড় পাবে না। কিন্তু আমরা দেখেছি সেটা তাদের শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং বছর ঘুরতে না ঘুরতেই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, ডাকসুতে সেদিন কেউ হামলার শিকার হয়নি। অথচ বিবিসি থেকে শুরু করে ডয়েচে ভেলে সমস্ত পত্রিকাগুলোতে ডাকসুতে আমাদের উপরে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল তার আপনার সংবাদ পরিবেশন করা হয়েছিল। এমনকি 3টা ছাত্র আইসিইউতে ছিল, সেগুলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খোঁজ খবর নেওয়া হয়েছিল। কাজেই যখন একটা ঘটনা ঘটে এবং আলোচনায় আসে, তখন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই তথ্যমন্ত্রী বলেন, কাদের সাহেব বলেন, তারা জনরোষকে বা জনবিক্ষোভকে থামানোর জন্য কিছু আপনার সান্ত্বনামূলক কথা বলে। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা এটা একটা সান্ত্বনা স্বরূপ। আসলে বাস্তবিক অর্থে আমি জানি না যে আসলে তার এই কথার কতটুকু ভিত্তি আছে। তবে আমরা তো চাই, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কমিটমেন্ট না, আপনার আমার এদেশের প্রত্যেকটা জনগণ চায় যে একজন নাগরিক এইভাবে, একজন নাগরিক না, তার সাথে আরো 3জন ছিল ড্রাইভার সহ, তার লোকেশন, কিভাবে তিনি গায়েব হয়ে গিয়েছেন সেগুলোর বিস্তারিত বর্ণনা আছে। এবং আমরা যে ধারণা করতে পারি যে তিনি গাবতলী এলাকা থেকে, আপনার এই প্রোগ্রামে আমি বর্ণনায় যাব না যেহেতু তার ওয়াইফকে নিয়ে আপনি 2টো প্রোগ্রাম করেছেন, যে গাবতলী এলাকা থেকে তিনি গুম হয়েছেন। আজকে 7 দিন তিনি গুম হয়েছেন, এখন পর্যন্ত কেন তার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি ভূমিকা নিয়েছে সেটার অগ্রগতি একটা প্রেস কনফারেন্স করে জানাক। পরিমণি সেলিব্রিটি, পরিমণির কথা আপনি বলেছেন, অবশ্যই পরিমণি না, সে যে মনেই হোক না কেন, তিনি যদি আপনার কোনো ভুক্তভোগী হন, তিনি যদি তার জীবনের শঙ্কাবোধ করেন, তিনি আইনের সেবা বা আইনের আশ্রয় লাভের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের কাছে যাবেন। পরিমণির ঘটনায় যেভাবে আপনারা অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন, সেই ঘটনাটি কি না এখন আসলে। কিন্তু এই যে একজন 4জন জলজন্ত মানুষ, তারা যে গায়েব হয়ে গেছে 7 দিন, যে হাতিরঝিল থানায় রাত গেছে, আমার জিডি নেয়নি, তো আমার জিডি নেয়নি, সেখানে তোহার জিডি আপনি কিভাবে মানে প্রত্যাশা করেন? যদি হচ্ছে কনসার্নে থাকা যায়, যেমনটা আপনার ধরেন ওই এখন কিছু হইলেই প্রধানমন্ত্রীর সবাই আপনার আকর্ষণ চায় বা প্রধানমন্ত্রীর সহানুভূতি চায়। একটা চিন্তা করেন, একটা মেয়ে, পরিমণির ঘটনাটা আমরা ধরলাম, তিনি বাংলাদেশের একটা প্রিভিলেজ সোসাইটিতে বাস করে, তিনি একজন সেলিব্রিটি, তিনি ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেছেন। তো তার ঘটনার বিচার চাইতে কেন তিনি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন? তিনি তো তার পোস্টে বলেছেন যে আমাদের পুলিশের চলচ্চিত্র বন্ধু পুলিশ প্রধান বেনজির সাহেবের সাথেও তিনি যোগাযোগ করেছেন, সেখান থেকে তিনি পজিটিভ রিভিউ পাননি। এমনকি ব্যবসায়ী যাকে ধরা হয়েছে সেটা তিনি বলেছেন, এবং তার বিভিন্ন গণমাধ্যমে তার ইন্টারভিউতে বলেছে, সে নাসিরুদ্দিন সাহেব বলেছে নাকি তার হচ্ছে পুলিশ প্রধান তার ঘনিষ্ঠ বন্ধু। তো যে কারণে আপনার শুরুর দিকে যেটা আমরা দেখেছি, পরিমণিও কিন্তু আপনার মিডিয়ায় আলোচিত না হওয়ার আগ পর্যন্ত এই বিষয়টি নিয়ে খুব আপনার ওইভাবে কোনো প্রতিকার পায়নি, যে বনানী থানায় তার জিডি নেওয়া হয়নি। এই যে ক্ষমতাসীন দলের সাথে যুক্ত থাকার ফলে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করাও যায় না, একটা জিডিও হয় না। এবং আরেকটা হাস্যকর বিষয়, খুবই রহস্যজনক বিষয়, যে আপনি আপনার প্রোগ্রামেই বলেছিল তোহার স্ত্রী, যে তাকে মিরপুর দারুসালাম থানায় বসিয়ে রাখা হলো, তারপরে তার জিডি নেওয়া হলো না। দ্যাট মিনস প্রশাসন কিন্তু যোগাযোগ করছে,
থানার কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যে তার জিডিটা নিবে কিনা। যে কারণে আমি আমার একাধিক প্রোগ্রামে বলেছি যে এই ঘটনার সাথে রাষ্ট্রীয় বাহিনী জড়িত, যেভাবে পূর্বের বিভিন্ন গুম খুনের সাথেও বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীগুলো জড়িত। আজকে হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা বিস্তারিত বলেছে যে বাংলাদেশের এই গুম খুনের সাথে একটা রাজনৈতিক সম্পর্ক জড়িত। বিশেষ করে গুম খুনের শিকার হচ্ছে ভিন্ন মত এবং বিরোধী রাজনৈতিক কর্মীরা এবং সরকারের সমালোচকরা। আপনি কিছুদিন আগে ফটো সাংবাদিক কাজলের কথা দেখেন, দীর্ঘ 1 মাস পরে সীমান্তের ওপার নিয়ে তাকে ফেলে দিয়েছে। কিভাবে তিনি ওপার গেলেন? সরকার কি ইনভেস্টিগেশন করে দেখেছে? বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব নিখোঁজ হয়ে গেলেন, তারপরে তাকে পাওয়া গেল ভারতের শিলংয়ে। সরকার কি ইনভেস্টিগেশন করে দেখেছে কিভাবে তিনি শিলং গেলেন? যেখানে আমরা বলছি যে এই প্রত্যেকটি গুমের সাথে গভর্নমেন্ট এজেন্সি জড়িত। এবং আপনি যেটা বলেছেন বৈষম্যমূলক আইনি সেবা, স্বাভাবিকভাবে আজকে ক্ষমতার বাইরে যারা আছে তাদের জন্য ন্যায় বিচার পাওয়াটা তো খুবই দুষ্কর। আজকে আমাদের মোদী বিরোধী আন্দোলনের ফলে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে গিয়ে 54 জন ছাত্র নেতা আজকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। বারবার তাদের মামলা নিম্ন আদালত থেকে জামিন নামঞ্জুর হচ্ছে। যেই মামলার আপনার এফআইআর ওইভাবে কোনো কিচ্ছু নাই বলতে গেলে, তারপরে জামিন নামঞ্জুর করা হচ্ছে কারণ সরকার বাধা দিচ্ছে সেখানে। এমনকি সাংবাদিক রোজিনা, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক, আপনারা দেখেছেন যে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির তথ্যচিত্র প্রকাশ করতে গিয়ে তিনি কিভাবে নাস্তানাবুদ হয়েছেন। বাংলাদেশের একটা প্রথম সারির পত্রিকার সাংবাদিক, এবং তার জামিন নিয়েও কিন্তু নাটক করা হয়েছিল। শুরুর দিকে আপনার দেয়া হয়নি, কয়েকদিন ভয়ের জায়গাটা হলো বিপিন নুরুল হক নূর, আপনার কাছে আমি জানতে চাই ভয়ের জায়গাটা সেখানেই যে আপনি সাধারণ মানুষের জন্য রাজনীতি করছেন এবং একদম প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য রাজনীতি করছেন, যতদূর আমরা জানি আপনাকে। তো যাদেরকে ঘিরে এখন আইনি সেবাগুলো আমরা দেখছি দৃশ্যমান হচ্ছে, তারা হলেন সমাজের একদম আপার লেভেলের। তো তারা পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, তাহলে সাধারণ প্রান্তিক অঞ্চলের মানুষের কি অবস্থা হবে? তাহলে আপনি তাদেরকে নিয়ে কতটুকু শঙ্কিত আইনি সেবা পাওয়ার ক্ষেত্রে? এইটা হচ্ছে সাগর ভাই, আপনি দেশের বাইরে থাকেন, তারপর আশা করি দেশ সম্পর্কে আপনার একটা ভালো ধারণা আছে। যে দেখেন 2014 সালের পর থেকে এদেশে কোনো নির্বাচন নাই, জনগণ ভোট দিতে পারে না। কাজে জনগণের যদি ভোটাধিকার না থাকে তাহলে তো আসলে ওইভাবে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকে না। এখানে আপনার উপজেলা চেয়ারম্যান থেকে মেয়র এমপি সব হচ্ছে বিনা ভোটে, তাদের তো জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। এবং বর্তমান সরকার হচ্ছে প্রশাসনকে এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে টিকে আছে। এবং তারা বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন যে পুলিশের লোক সেনাবাহিনীকে মেরে দিচ্ছে, আওয়ামী লীগের লোক নৌবাহিনীর লোককে মেরে দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী মানে বিভিন্ন প্রতিষ্ঠান একজনের আরেকজন চেইন অফ কমান্ড মানছে না। বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিরা এখন দুর্নীতির মানে হচ্ছে মানে হচ্ছে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই যে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানে একটা নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, তার মধ্যে থেকে স্বাভাবিকভাবে যা কিছু মানুষ ভাগ্যবান তারা হয়তো ন্যায় বিচার পান। আজকে ন্যায় বিচারের কথা বলবেন, এখানে রানা দাস গুপ্ত আমাদের একজন সিনিয়র আইনজীবী, আমরা রেসপেক্ট করি তাকে, এবং তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন নেতা। তিনি নিশ্চয়ই ভালোভাবেই জানেন আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে সরকার যেভাবে রাজনীতি করে। আমাদের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাহেবকে প্রধান বিচারপতি বানালো, সবাইকে একটা মেসেজ দিল যে আমরা সংখ্যালঘুদেরকে এইভাবে প্রায়োরিটি দিই। অথচ সেই ভদ্রলোককে আপনি দেখেছেন কিভাবে দেশ থেকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? সরকার নিম্ন আদালত নিয়ন্ত্রণের পাশাপাশি যখন উচ্চ আদালতকেও নিয়ন্ত্রণে নানা ধরনের কালা কানুন টালবাহানা করছিল, সেটা নিয়ে তিনি প্রতিবাদ করায়। তিনি চেয়েছিলেন যে সুপ্রিম কোর্ট যেন স্বাধীন থাকে। সেটা নিয়ে সরকারের সাথে তার বাহাস হওয়ায় আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল আমাদের মাহবুবে আলম সাহেব তিনি মারা গিয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহর বিষয়, কিন্তু আমরা চাই যে তাকে আল্লাহ ক্ষমা করুক। কারণ তিনি যে আসলে কাজ করে গেছেন, মানুষের ক্ষতি করে গেছেন, এটা তো মানুষ ভুলবে না। যে এই প্রধান বিচারপতিকে দেশের বাইরে পাঠিয়ে দিলেন কি ধরনের নাটক সাজিয়ে। একটা দেশের চিফ জাস্টিস যেখানে অবিচারের শিকার, সেখানে আপনি ভাই কেমনে আমরা আমজনতা ন্যায় বিচার পাবো বলেন? এটাও তো একটা। আমি আবারও আসছি বিপিনুল হক নূর, আমরা আরো আমাদের সাথে আরো দুজন অতিথি রয়েছেন, আপনি তাদের কথার উপরেও আপনি মন্তব্য করবেন আশা করি। আমার সাথে সুলতান জাকারিয়া ভাই, আপনার কাছে আমি সবার শেষে এই কারণেই যাব, কারণ আপনি মোটামুটি সবার কথা শুনে আপনি আপনার যে বড় সংগঠনের পক্ষ থেকে আপনার মতামতটা একটু জানাবেন, এ কারণে আপনাকে একটু অপেক্ষা করতে হচ্ছে। আমি আপনার আগে একটু বক্তব্য নিয়ে নিচ্ছি। সাবিকুন নাহার, আপনি কেমন আছেন? আপনি নিশ্চয়ই ভালো নেই এটা আমরা জানি, তবু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আপনি যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে জ্ঞানী মানুষজন রয়েছেন, আইনজীবী রয়েছেন, এখানে রাজনীতিবিদ রয়েছেন, এবং একজন আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন কর্ণধার রয়েছেন। আপনি তাদের প্রতি কোনো ধরনের কিছু বলার থাকলে, আর সর্বশেষ আবু তোহা আদনান সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা দয়া করে একটু জানাবেন। জি ভাইয়া, আপনাদেরকেও ধন্যবাদ। আসলে আমার কাছে সর্বশেষ তথ্য বলতে কিছু নেই। প্রেসে যা বলে এসেছে ওখান থেকে প্রেস ব্রিফিং এ ওইটুকুই।
আর আমি এ পর্যন্ত তার ব্যাপারে কোনো কোথা থেকেও কোনো তথ্য পাইনি। সর্বশেষ তথ্য বলতে সেই আগেরই অবস্থা, যে আমি সব জায়গায় ট্রাই করতেছি। আমি আপনাদের দ্বারস্থ হচ্ছি, আপনাদের সুদৃষ্টি কামনা করতেছি। এ ব্যাপারে আপনাদের হস্তক্ষেপ বলেন তো চলবে না, যে হস্তক্ষেপ, কিন্তু আপনারা যদি এ ব্যাপারে সরব থাকেন, প্রশাসন যদি চায়, বারবার তো এই কথাটাই আসতেছে, প্রশাসন যদি চায় এবং প্রশাসন যদি আন্তরিক হয়, তাহলে তো এই জিনিসটা খুব অল্প সময়ের মধ্যেই একেবারে মিটিয়ে ফেলতে পারে। কিন্তু তারা, আমি জানি না কতটুকু আন্তরিক, আমার এখনো আমার বোধগম্য হচ্ছে না। আপনি কি কোনো শঙ্কিত? আপনি প্রশাসন যদি চায়, যদি কথাটা কেন লাগাচ্ছেন, প্রশাসন কি না চাওয়ার কোনো সুযোগ আছে? অলরেডি অলরেডি 7 ডেজ, 7 দিন চলে গেছে, এবং একেবারে নির্লিপ্ত একটা ভূমিকা আমি দেখতেছি। আমি এখানে কিছুই দেখতেছি, জাস্ট আমার দৌড়ঝাঁপ ছাড়া, আপনি আমার প্রথম অস্থিরতা ছাড়া। আর আমার ভয়ের জায়গাটা কি, তিনি ঠিক আছেন তো? উনি যেখানেই আছেন ভালো আছেন তো? আছেন কি আদৌ, নাকি তাকে কোনোভাবে মেরে ফেলা হয়েছে কোনো কারণে? উনি আসলে কাদের কাস্টাডিতে আছে, কোথায় আছে, কেমন আছে? আমার ভয় যে আমি যদি একটা মিনিট, আমি বলছিলাম ভাইয়া যে আমি একটা মিনিটও যদি একটু নীরব থাকি, যত সময় গড়াচ্ছে আমার যন্ত্রণা যেন আরো বাড়তেছে। আমি একটু এমন আশাবাদী ছিলাম যে একদিন পরেই হয়তো বা কিছু একটা দেখবো বা বলবে। তখন কিন্তু ওই একটা দিনও আমার সহ্য হচ্ছিল না, যে ওমা একটা দিন। তারপর ভাবছি আচ্ছা 2টা দিন পরে তো অবভিয়াসলি কোনো না কোনো কিছু, 2টা দিন, সেখানে 7টা দিন চলে গেছে। আমি তো এখন মানে আমার ভাবতেও অবাক হচ্ছে যে 7টা দিন চলে গেছে আমার লাইফ থেকে এই অবস্থার মধ্যে। অথচ আমি তো একটা দিনও ইমাজিন করতে পারছিলাম না যে আমি একটা দিনও ওনাকে দেখবো না। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে গেছেন। এবং আমি সবার থেকে নির্লিপ্তই একটা ভূমিকা দেখেছি ভাই, অনেস্টলি আমি নির্লিপ্ত দেখেছি, সবাইকে নির্লিপ্ত দেখেছি। তবে আমি আশাবাদী তাদের প্রতি, আমি নির্লিপ্ত দেখেছি কিন্তু আমি আশাবাদী। হতে পারে তারা এ বিষয়টাতে সরব ভূমিকা পালন করবে। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে, আই মিন বিভিন্ন ডিপার্টমেন্টে গেছেন, সরকারের একদম মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আপনি আপনার আবেদন জমা দিয়ে এসেছেন। আপনি র্যাব হেডকোয়ার্টারে গেছেন, সেখানকার ডিরেক্টর জেনারেলের সাথে কথা বলেছেন। কোনো আশ্বস্ত কি তারা কোনোভাবে করেছেন? জি স্যার, ডিজি স্যার আমাকে বলেছেন যে আপনি সব ইনফরমেশন গুলো দিয়ে যান, আমরা দেখি, যদি আমরা তার ইনফরমেশন কিছু পাই জানাবো। তবে আমাদের কাস্টাডিতে নাই, এটা আমরা আপনাকে ইনফর্ম করলাম, এটা আমরা আপনাকে কনফার্ম করলাম, আমাদের কাছে নেই। যদি আমাদের কাছে থাকতো আমরা অবশ্যই আপনাকে বলে দিতাম। ভিপি ভাইয়া আমার না, নূর, আপনি কি কোনো কিছু জানতে চান সাবিকুন নাহার কাছ থেকে? আমি এরপরেই যাব সুলতান জাকারিয়ার কাছে যাব আমি ইয়ে করতে। আমি আমি তো দেখেছি, আমি এটুকু আপনাকে বলতে পারি, আপনি আপনার সাথে জনগণ আছে, সাধারণ মানুষ আছে, এবং আসলে তোহা আদনান ভাই ওইভাবে পরিচিত, খুব আলোচিত কোনো ব্যক্তি না হলেও কিন্তু এখন এই দেখেন মানুষের সোশ্যাল মিডিয়ার তার প্রতিক্রিয়া, তার পাশে বিভিন্ন জায়গা থেকে টুকটাক প্রতিবাদ হচ্ছে, যার ফলেই কিন্তু এখন মূলধারার মিডিয়া থেকে শুরু করে সবাই বিষয়টি নিয়ে কথা বলছে। সে ব্যক্তিগতভাবে কি করতো সেটা আমরা জানি না, কিন্তু আমরা একজন মানুষ মিসিং হবে এটা একটা স্বাধীন দেশে আমরা মেনে নিতে পারি না। শুধু আপনাকে বলবো, আপনি যেভাবে মনোবল শক্ত রেখে আপনি বিভিন্ন সিস্টেম অবলম্বন করে আপনার স্বামীর সন্ধান করে বেড়াচ্ছেন, আপনি এই প্রক্রিয়াটা অব্যাহত রাখেন এবং সাহস রাখেন। আমরা সাধারণ মানুষ আপনার পাশে আছি, আপনি একা ভাববেন না। এবং আমি বলবো যে জি আপনি ভাইয়া, এখানে আমি একটা আহ, কথা বলি। হ্যাঁ ভাইয়া, আমি একটা কথা বলি, মাঝে মাঝে আমি জাস্ট আমার 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 ফিলিংসটা আপনাদের কাছে শেয়ার করতেছি। যদি আপনাদের ভেতরে আপনাদেরও তো আছে, আপনাদের জায়গা থেকে অবশ্যই ভালোবাসার মানুষটা তো আপনাদেরও আছে। আমার এমনও ইচ্ছা হয়, আমি তো বলি সাগর ভাইয়াকে, তো আমি বলি আমার এমনও ইচ্ছা হয় যে যদি আমি তাকে ফিরে পাই, যদি আপনারা তাকে সহি সালামত আমাদের কাছে ফিরিয়ে দেন, এটা যদি এমনও শর্তের ভিত্তিতে দেন, আমরা শহর ছেড়ে অজপাড়া কোথাও চলে যাব, অজপাড়া কোনো গায়ে চলে যাব উনাকে, তারপরেও যদি সুস্থভাবে স্বাভাবিকভাবে যদি ফিরিয়ে দেন, ওইটাই থাকবে আমার জন্য, আমাদের জন্য অনেক বড় পাওয়া। দরকার নেই আমাদের শহরের এই জীবন, আমাদের বিলাসিতা, কোনো কিছুই দরকার নেই, জাস্ট ওনাকে ফিরে পেতে চাই, একসাথে একটু মরতে চাই, লিস্ট একসাথে একটু মরতে চাই।
শুনেন, আপনাকে এটুকু বলি আপা, এখানে আর এই মেসেজটুকু প্রত্যেকেরই তো আমি দিচ্ছি যে আমাকে নয়তোবা তার পর্যন্ত পৌঁছায় দেন, এটা তো আমি মেসেজটা দিচ্ছি। তাকে যেমন করে নিয়ে গেছেন আমাকে এমন করে তার কাছে নিয়ে যান। আপনারা যত বছর রাখবেন রাখেন, কোনো সমস্যা নেই। উনি সাধারণ মানুষ, ওনাকে না আপনারা আমি যদি বলছি, হাজার বছরও রাখেন, আপনি এত যেই নিছে করেন না। যেই নিছে, আমি তার ব্যাপারে বলতেছি যারাই নিছে উনি তো সাধারণ মানুষ না, ওনার টাকা পয়সা আছে। যে যদি কেউ টাকা পয়সার জন্য নিয়ে থাকে তাহলে তার তো টাকা পয়সা নেই। আবার যদি কেউ অন্য কোনো রিজনে নিয়ে থাকে, তার মুখ বন্ধ করার জন্য, বা তাকে যদি কোনো সন্দেহ করে নিয়ে থাকে, ওকে ডান, তাকে সারা জীবন রেখে দেন, কোনো দরকার নেই। তার সাথে আমাকেও রেখে দেন। যাই হোক, সুলতান এখন জাকারিয়া ভাই, হ্যাঁ আমি আমি কিছু বলবো না, খালি এটুকু হ্যাঁ, নূর বলবো ভাই, আমি যে আসলে আবেগপ্রবণ হয়ে গেছি। আমি এটা নিয়ে আসলে কি বলবো। রানা দাশগুপ্ত, ডেফিনেটলি আপনার কোনো কিছু জানবার থাকলে আপনি প্রশ্ন করবেন, আমি আপনার কাছে আসছি যদিও, তবে এর আগে আমি সুলতান মোহাম্মদ জাকারিয়ার কাছে যাচ্ছি। জাকারিয়া ভাই, আপনি শুনেছেন এবং আপনারা খুব উদ্বেগ জানিয়েছেন। আপনি আপনার সংগঠন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেখান থেকে আপনার উদ্বেগের সাথে এই ব্যাপারটিকে খুব ফলো করে আপনারা বিবৃতি দিয়েছেন। আপনি এখন সশরীরে আছেন। আপনি কি মনে করেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো কথা বলবেনই, বিশেষ করে আদনানের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিভাবে দেখে? আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে ডাকার জন্য সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা দেখছেন ফেস পিপলের দর্শক বৃন্দ, সবাইকে আসসালাম আলাইকুম। আমি আমার বোন এখানে সাবিকুন্না নাহার, ওনার কথাটা শুনছিলাম আর শুধু ভাবছিলাম যে এখানে আমাদের শ্রদ্ধেয় জন আমাদের রানা দাশগুপ্ত আছেন। উনি মুক্তিযুদ্ধ দেখেছেন, করেছেন। বাংলাদেশের 50 বছর বয়সে একজন নির্যাতিত মজলুম নারী এইভাবে প্রকাশ্যে এসে এইভাবে তার আত্মনাদ এবং অসহায়ত্ব উনি যেভাবে প্রকাশ করছেন, এটা একজন স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেখিনি, আমাদের জন্য খুবই কষ্টকর। কিন্তু আমি নিশ্চিত যে এখানে রানা দাশগুপ্ত ওনারা মুক্তিযুদ্ধ করে এই দেশটা নিয়ে এসেছেন। ওনারা এই পরিস্থিতির জন্য, আজকের এই মুহূর্তের জন্য ওনারা প্রস্তুত ছিলেন কিনা, এইটা আমার ওনার কাছে প্রশ্ন। আজকের যে আলোচনাটা আপনি করলেন, এখানে আমি খুবই হ্যাপি যে এখানে রানা এবং নূর মোটামুটি সব বিষয়েই বাবার করে নিয়ে এসছেন। আমরা অ্যামনেস্টি থেকে আমরা আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা একটা প্রেশার গ্রুপের মতো কাজ করি। আমরা আমাদের একটা বিবৃতি দিয়েছি। আমরা কিছু অফিসিয়ালিও আমরা কিছু লোকজনের সাথে আলাপ করার চেষ্টা করেছি, এবং আমরা হয়তো আরো জনমত গঠনে সরকারের উপর চাপ প্রয়োগ করা, অ্যাডভোকেসির বিভিন্ন উদ্যোগ নেওয়া, সেই কাজগুলো আমরা করব। কিন্তু একটা রাষ্ট্রে, এখানে নূর কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আনলেন, যে একটা রাষ্ট্রের সরকারগুলো কখন রেসপন্সিভ হয়, কখন অ্যাকাউন্টেবল হয়। যে এই যে আপনি বারবার বলছেন যে আমি প্রাইম মিনিস্টারের কাছে যাচ্ছি কেন, আমার তো ইনস্টিটিউশন গুলো তো রেসপন্সিভ হওয়ার কথা, সংবেদনশীল হওয়ার কথা। আমি একটা রাষ্ট্রে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, আপনি যেটা বলছিলেন 30 লক্ষ প্রাণের বিনিময়ে যে রাষ্ট্র আমরা পেয়েছি, মুক্তিযুদ্ধ করে যে রাষ্ট্র আমরা পেয়েছি, জনযুদ্ধ করে যে রাষ্ট্র আমরা পেয়েছি, সেই রাষ্ট্রের জনগণকে বিচার চাওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করতে হবে কেন? আমাদের রাষ্ট্রে যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের রাষ্ট্রে যে আইন আছে, বিচার আছে, যে নর্মস আছে, এই সবগুলো মিলিয়ে তো আমাদের নাগরিকদের মধ্যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা রাষ্ট্রের এটা একটা স্বাভাবিক পরিণতি ছিল। এবং এইটা খুবই স্যাড এবং মানে কি বলে, আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে একজন নাগরিক, উনি থানায় যাবেন, উনি কমপ্লেন করবেন, কিন্তু পুলিশ উনার জিডি নেবে না, মামলা নেবে না। এবং এটা শুধু আজকের এই ঘটনাতে না, আমরা গত বেশ কয়েক বছর ধরে দেখছি যে একটা টেন্ডেন্সি আছে যে না, আমি মামলা নিব না, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত একটা সিগন্যাল পাই আমি কোথাও থেকে।
এইটা আইনের শাসনের কোনোভাবেই আইনের শাসনের সাথে যায় না। আমি আইনের শাসনের সাথে হিউম্যান রাইটস এর যে ওতপ্রোতভাবে যে জড়িত, সেটার একটু ছোট এক্সাম্পল দিচ্ছি। ইউএন সেক্রেটারি জেনারেল কফি আনান উনি 2005 সনে একটা ওনারা রিপোর্ট বের করলেন এবং উনি বলেছেন যে রুল অফ ল রিকোয়ার্স দ্যাট দ্য লিগ্যাল প্রসেসেস, অর্থাৎ আইনি প্রক্রিয়াগুলো, ইনস্টিটিউশনগুলো, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিচার বিভাগ, পুলিশ এবং সাবস্টেন্টিভ নর্মস, অর্থাৎ আইনের বাইরেও যে সোশ্যাল যে নর্মস আছে, এইগুলো মাস্ট বি কনসিস্টেন্ট উইথ হিউম্যান রাইটস। এটাই হচ্ছে রুল অফ ল এর বেসিস, ফাউন্ডেশন। এবং ওটার মধ্যে কিছু কোর প্রিন্সিপাল আছে যে এটা আউটলাইন। এর মধ্যে একটা হচ্ছে ইকুয়ালিটি আন্ডার ল, যেটা হচ্ছে আপনি আইনের চোখে সবাই সমান। এখানে কে স্টার, কে সেলিব্রিটি, কে ইসলামিক বক্তা, কে অন ইসলামিক বক্তা, এটা অপ্রাসঙ্গিক। আইনের চোখে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিক এই প্রোটেকশন পাওয়ার রাইটস আছে। তারপরে অ্যাকাউন্টেবিলিটি বিফোর ল, অর্থাৎ এখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো, নির্বাহী বিভাগের যেসব অঙ্গগুলো আছে, প্রত্যেকের একটা অ্যাকাউন্টেবিলিটির একটা জবাবদিহিতার বিষয় আছে, যে আমি আমার কাজের জন্য জবাবদিহি করছি কিনা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা গত 10 বছরের যে ট্রেন্ড দেখছি, আমি শুধু এই 10 বছরই বলছি, এটারও তো আরো অনেক প্রিসিডিংস ঘটনা আছে। গত 10 বছরে 500-600-র বেশি লোক গুম হয়েছে, 2000-এর বেশি লোক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই দুইটা আইনের শাসনের যে বেসিক যে প্যারামিটার গুলো আছে, গুমটা হচ্ছে একেবারেই কি বলে একটা ক্রুয়েল ক্রাইম। এটা যে কারণে ক্রাইমটাকে বলছে যে মানবতার বিরোধী একটা অপরাধ। কিন্তু এর জন্য কোনো একজন পুলিশ কর্মকর্তাকে, কোনো একটা ইনস্টিটিউশনকে জবাবদিহি করতে হয় নাই। তাহলে এখানে অ্যাকাউন্টেবিলিটির কোনো সিস্টেম অন্তত নাগরিক হিসেবে যারা আছেন ওরা দেখছেন না। তারপরে ফেয়ারনেস ইন দ্য প্রোটেকশন। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির আলোকে আপনারা কিভাবে দেখেন, এবং এই ঘটনাগুলিকে আসলে নিয়ে আপনাদের আসলে গ্রাউন্ড লেভেলে বাংলাদেশ সরকারের সাথে কোনো ধরনের সিরিয়াস আলাপ কি হয় বা করার কোনো পরিকল্পনা আছে? শুধুমাত্র আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নয়, আরো অন্যান্য যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলি আছে হিউম্যান রাইটস যারা ডিল করে, তারা আসলে কিভাবে দেখে? আপনি বলেছেন যে মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটেছে, তো আপনাদের ভূমিকাটা খুব মানে সরকারের সাথে এটা একটা টাইট ডিসকাশন করার মতো কোনো ধরনের করেছেন, চেষ্টা করেছেন কিনা? না, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন। এইটার দুইটা আঙ্গিক আছে, অর্থাৎ আমরা যদি এখানে সারা বিশ্বের যে আইনি কাঠামো দেখি, এখানে আমরা সারা বিশ্বের যে হিউম্যান রাইটস ফ্রেমওয়ার্ক গুলো আছে, যে কভেনেন্ট গুলো আছে, চুক্তিগুলো আছে, সেখানেও আমরা দেখছি যে একটা রাষ্ট্র সিগনেটরি হয়, অ্যাকসিড করে, রেটিফাই করে, কিন্তু এটার এনফোর্সিং যে মেকানিজম সেটা অনেক মানে সেটা অনেক ইটস নট স্ট্রিক্ট এনাফ। এখানে খুব বেশি স্ট্রিক্টলি কোনো রাষ্ট্রকে, একটা রাষ্ট্র যদি নর্থ কোরিয়া হয়ে যায়, ক্যান ইন্টারন্যাশনাল গভর্নেন্স পানিশ দেম? সেইটার কোনো ব্যবস্থা নাই। তো যার ফলে যেখানে ইউএন এবং ইউএন স্ট্রাকচারের মধ্যে এই গভর্নেন্স, এই প্রোটেকশনের কোনো ধরনের মেকানিজম নাই, সেখানে একমাত্র সেন্সার করা ছাড়া, অর্থাৎ নিন্দা জানানো, গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করা, সেখানে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর ভূমিকা আরো বেশি সংকুচিত। আমাদের অন্যদের কথা আমি বলবো না, কারণ ওইটা সম্পর্কে আমার ভাবে নাই, কিন্তু অ্যামনেস্টি থেকে আমরা অ্যাডভোকেসি করি, আমরা গভর্নমেন্টের সাথে উই আর ইন টাচ, আমরা গভর্নমেন্টের বিভিন্ন অফিসিয়ালের সাথে অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড আমরা আলাপ করি, সেই অ্যাক্সেসটা আছে। কিন্তু চাপ সৃষ্টি বলতে যা বোঝায় সেইটা আমি নূরের ওই জায়গাটাতে যাই, যে ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে একটা গণতান্ত্রিক সরকারের জন্য সবচেয়ে বড় চাপ। যে আমি যখন একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে থাকি, আমার সবসময় ভাবতে হয় যে আমার নেক্সট ইলেকশনে আমি ইলেক্টেবল কিনা, অর্থাৎ আমি আবার ইলেকশনে জিতবো কিনা। তো আমি এমন কিছু করব না, এত খারাপ করবো না যাতে করে আমি নেক্সট ইলেকশনে না আসতে পারি।
এটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটির যে ভোট রাইটসটা, এটা হচ্ছে বেসিস। এখন এই জিনিসটা যদি আপনি উঠিয়ে দেন, আপনার সামনে তো আর কোনো বান নাই। আপনি নর্থ কোরিয়া হয়ে যেতে পারেন, আপনি চায়না হয়ে যেতে পারেন, আপনি সৌদি আরব হয়ে যেতে পারেন, কারণ আপনার সামনে তো আর কোনো অ্যাকাউন্টেবিলিটির কোনো ব্যবস্থা নাই। তো যার ফলে আমরা একটা স্লাইডিং দেখছি। এবং আমি খুব দুঃখিত যে বাংলাদেশ, যে এই জিনিসটা বললাম যে 71-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত একটা দেশ, এই যে জায়গাতে এই স্লাইডটা হচ্ছে এই ড্রিফটটা হচ্ছে। এখন খুব এটা গুরুত্বপূর্ণ কতদূর কথা গিয়ে বলেছেন থামবে জাকারিয়া ভাই। জি, সেইটা, জি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলি প্রশ্ন করেছেন এবং ভাই অনেক সুজন ভাই, সোহাগ ভাই, সাইবুর রহমান ভাই, আমি জাকির ভাইকে একটা ছোট একটা প্রশ্ন করতে চাই একটু জানার জন্য, যে ধরেন আমরা কিছুদিন আগে বাংলাদেশের র্যাবের, বিশেষ করে এলিট ফোর্সের যারা আপনার গুম খুনের সাথে জড়িত, তাদের বেশ কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞার কথা শুনেছিলাম, এবং অস্ট্রেলিয়ার সিনেট, লন্ডনের পার্লামেন্টে এটা আলোচনা হয়েছে, এবং আমেরিকাতে সম্ভবত ম্যাগনেটসি অ্যাক্টসে তাদের উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে ধরেন বাংলাদেশ, যেটা আপনি বলেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার যে নীতিমালা রয়েছে সেটা রক্ষার জন্য বদ্ধপরিকর সিগনেটরি, তো বাংলাদেশের উন্নয়নে এখনো আপনার উন্নত দেশগুলো ফান্ডিং করে বিভিন্ন ক্ষেত্রে, তাদের অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে। সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশে তো 14 সালের পর থেকে তো একেবারে আমি মনে করি যে সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন, এখানে প্রেসের উপরে আপনার দমন আছে, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক কর্মী এবং আপনাদের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর উপরেই এই মানে মানবাধিকার সংগঠনগুলোর তথ্যে উঠে এসেছে গত 12 বছরে 3000 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, 600 মানুষকে গুম করা হয়েছে। এখন আপনারা আসলে ইন্টারন্যাশনালি যে গভর্নমেন্টের উপরে কোনো নিষেধাজ্ঞা বা গভর্নমেন্টের উপরে প্রেসার করা যায় কিনা, এবং এই গুম খুনের সাথে তো রাষ্ট্রীয় একটা বাহিনী জড়িত, তো তাদের এই উপরে মানে যেমন আপনার মিয়ানমারের ধরেন যারা রোহিঙ্গা নির্যাতনের সাথে জড়িত, তাদের ইউরোপ আমেরিকা প্রবেশ নিষেধাজ্ঞা, এই ধরনের কিছু প্রেসার আসলে আপনারা মানবাধিকার সংগঠনগুলো তো আরোপ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা কি আসলে এটা করেন, নাকি আসলে সব কিছুর মতো আপনারাও এক প্রকারের সরকারের কাছে আসলে ম্যানেজড হয়ে গেছেন? আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে খুব কনসার্ন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু আমি সেটা জানবার জন্য পরে আসছি। রানা দাশগুপ্ত, আপনার কাছে আসছি। দাদা, আপনি জানেন যে সবকিছুর মূলে গিয়ে বা সবশেষে গিয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ হতে হয়। হয়তো মাননীয় প্রধানমন্ত্রী হয়তো চান এই ধরনের কোনো ঘটনা না হোক, ব্যক্তিগতভাবে ধন্যবাদ। উনি হয়তো চান যে আমি প্রত্যেকটা ইনস্টিটিউশন তার মতো করে কাজ করুক, কিন্তু সবশেষে তাদের দায়িত্বহীনতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী বা এই দলটি বা সরকারকেই প্রশ্নবিদ্ধ হতে হয়। আপনি কি মনে করেন সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বহীনতার কোনো সুযোগ পান কিনা? জি, আমি প্রথমেই বলতে চাই, আমি আমার ছোট ভাই স্নেহাস্পদ নূর এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সুলতান জাকারিয়ার বক্তব্য আর আপা যে বক্তব্যটি রেখেছেন সবগুলোই কিন্তু আমি গভীরভাবে শুনেছি। সুলতান জাকারিয়া সাহেব বারে বারে তিনি প্রশ্ন তুলেছেন, মুক্তিযুদ্ধের সময় তো আমাদের জন্ম হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশের স্বপ্নটি দেখা হয়েছিল, আজকের বাংলাদেশটি কেমন আছে? আমি প্রথমেই তার বক্তব্যের রেজরেই বলতে চাই, ভাই আমরা শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছে নাকি দাদা? দাদা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে দাদা। আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ নয়। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নয়। আমি স্বাধীনতার 50 বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই এই কথাটি আমাকে বলতে হলো। আজকে আমার মনে হয় সরকারের মধ্যে সরকার আছে, রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র আছে, দলের মধ্যে দল আছে, এবং এর ফলে প্রশাসনের যে জবাবদিহিতা, মন্ত্রীদের জবাবদিহিতা, রাজনীতিবিদদের জবাবদিহিতা, এখানে একটি শূন্যতা দেখা দিয়েছে, একটা স্বেচ্ছাচারমূলক দৃষ্টিভঙ্গি দেখা দিয়েছে বলেই সাধারণ মানুষ মনে করে
প্রধানমন্ত্রী ছাড়া তার কোনো বিকল্প নাই। এবং এটি আমি লক্ষ্য করেছি, সাধারণ মানুষ থেকে ভুক্তভোগী যারা সবাই কিন্তু বলে, দাদা কোনোভাবেই কি সম্ভব একটু বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া? আমার কাছে আজও মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনার জায়গা নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং জায়গা নিয়ে দাঁড়িয়ে আছেন বলেই যখন তিনি হস্তক্ষেপ করেন তখন দেখা যায় মন্ত্রী প্রশাসন দল সবাই হাঁটতে থাকে, আবার হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে দেখা যায় আর তাদের আর হাঁটার অস্তিত্বটাও আমরা আর খুঁজে পাই না। এই বাস্তবতাটি আমরা লক্ষ্য করেছি। গুম খুনের বিষয়টি এসছে, এই গুম খুনের জন্য বাংলাদেশের জন্ম হয়নি। আমাদের সংবিধানে পরিষ্কার করে গুম খুনকে জাস্টিফাই করে নাই, বন্দুক যুদ্ধকে জাস্টিফাই করে নাই। আমরা বন্দুক যুদ্ধের কথাটা শুনতে পেলাম কি আপনার কি যুদ্ধ, অর্থাৎ পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়, এগুলো আমরা শুনতে পেয়েছি, কিন্তু দ্যাট ইজ দ্য ক্রস ফায়ার। সেখান সময়ও আমরা গুম দেখেছি, খুন দেখেছি, ধারাবাহিকতা আজও আছে। আমার কাছে মনে হয় আমরা তো 8 দলীয় জোট, 7 দলীয় জোট এবং 5 দলীয় জোট একটি রূপরেখা দিয়েছিল, যেটাকে আমরা বলেছি 3 জোটের রূপরেখা। এই 3 জোটের রূপরেখা দেওয়ার মধ্য দিয়ে বাংলার মানুষ স্বৈরাচারের এরশাদের বিরুদ্ধে তারা আন্দোলনে জয়ী হয়েছে, এবং এরশাদ বিরোধী আন্দোলনে যখন বাঙালি জয়ী হলো, আমাদের কাছে মনে হলো বাঙালি দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে। আজকে সেদিন থেকে আমরা বলতে চাই, 3 জোটের রূপরেখার ধারায় যদি 90-এর পর থেকে রাষ্ট্র রাজনীতি যেই রূপরেখার কমিটমেন্ট, এই কমিটমেন্টটাকে যদি তারা অব্যাহত রাখতে পারত, আজকে আমার কাছে মনে হয় যে চেহারাটা আজকে আমরা দেশে দেখছি, যেই করুণ আর্তনাদ আপার কাছে শুনেছি, আমাদের অনেকের কাছে কিন্তু এই আর্তনাদ আছে। আমরা বৈষম্য দেখছি, আমরা অসাম্য দেখছি, আমরা দেখছি মানুষের বিরুদ্ধে মানুষ কি করে আজকে মানবতা লাঞ্ছিত হচ্ছে, মানবিকতা পর্যুদস্ত হচ্ছে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, চলুন আমরা মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়াই, আমরা 3 জোটের রূপরেখার উপরে দাঁড়াই, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান কাঠছেড়া হয়ে যা কিন্তু এখনো আছে তার উপরে দাঁড়াই, এবং তার উপরে দাঁড়িয়ে সরকারি দলের রাজনীতি করুক, বিরোধী দলের রাজনীতি করুক, এবং সেখানে জনগণ যে কথা বলে সব দায়িত্ব জনগণের কাঁধে দিয়ে সবাই যার যার মতো কথা বলে, প্রকৃতপক্ষে অন্তর দিয়ে বিবেক দিয়ে জনগণকে ধারণ করি, তবেই বোধ হয় আজকের সংকট থেকে ভবিষ্যতে মুক্তি পাওয়া সম্ভব। আর তাই যদি সম্ভব না হয়, দাদা গুম, আর তাই যদি গুমের মধ্যে কোনো পলিটিক্স থাকার কোনো সুযোগ রয়েছে কিনা, বা জি আমি বলবো কি বলছেন বললাম কি বলছেন, যে কোনো ডিপার্টমেন্ট থেকে গুম করাটাকে আমি যেটা প্রশ্ন হলো এটা জি দাদাকে আমি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? গুম করাটা জাস্টিফাইড কিনা? হ্যাঁ, জাস্টিফাইড কিনা, এবং যে কোনো পলিটিক্যাল লেভেল থেকে, যে কোনো পলিটিক্যাল ইয়ে থেকে কি এটাকে কোনোভাবে কি জাস্টিফাইড করার সুযোগ রয়েছে? যেমন আপনারা জাস্টিফাইড, আমি আবার বলি, তাহলে কেন, যেমন এই কারণেই প্রশ্নটি করছি দাদা, যে সরকার করুক আর যাই করুক, আওয়ামী লীগের যে সংগঠন আমরা জানি বাংলাদেশের, বলা হচ্ছে যে আওয়ামী লীগ সংগঠন স্বাধীনতার পক্ষের সংগঠন, এই সংগঠন থেকে কখনোই
এই গুম বা এই জাতীয় ঘটনার বিরুদ্ধে কখনো সোচ্চার হয়নি, বা আপনাদের যে অন্যান্য সংগঠনগুলি আছে কখনো সোচ্চার ভাবে বিবৃতি প্রদান করেনি যে গুম খুন বা গুম করা, বিশেষ করে গুমটাকে, এটা যে কোনো লেভেলের হোক, এটা বিরোধী দলের রাজনীতিবিদদের যদি করা হয়, এটাকে কোনোভাবেই বিরোধিতা করে যে বিবৃতি দেওয়া বা এটার বিরোধিতা করা আনুষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে কখনো শুনিনি। তো সেখানে কি বৈষম্যটা রয়েছে কিনা, এবং এইটার ভবিষ্যৎটা কি, আপনি এই যে ক্রিয়া করছে এখন এটার প্রতিক্রিয়া দ্বিগুণ ভাবে হবার কোনো সুযোগ আমি রয়েছে কিনা, এবং ভয়ঙ্কর ভবিষ্যৎ রয়েছে কিনা এটা? আমি আমি জনাব সাইফুল বশর সাহেব, আপনার এই প্রশ্নের জবাবে আমার উৎকণ্ঠাটা হলো, বাংলাদেশের এমন কোন যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যারা গণতন্ত্র এবং আইনের শাসনকে ভালোবাসে, তারা কিন্তু সবাই এই গুম খুন এবং সংবিধান বিরোধী রাজনীতির নামে যা চলে উপরেই এদেশের মানুষের কোনো আস্থা নাই। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি বলেছেন আজকে আমাদের দেশের যারা রাজনীতি করেন তাদের সবাইকে আমি বলবো যে সংবিধানের উপর আপনারা সবাই দাঁড়ান, প্রকৃত গণতন্ত্রের উপরে দাঁড়ান, এবং নাগরিকরা হোক আপনাদের প্রত্যক্ষ বস্তু ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় ফেলে দেওয়া নয়, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই যদি হয় দেশ সংকট থেকে মুক্তি পাবে, তাই যদি না হয় দেশ অন্ধকার থেকে অধিকতর অন্ধকার যুগে প্রবেশ করবে। আপনি একজন আইনজীবী, মুক্ত আইনজীবী হিসেবে আপনার কাছে প্রশ্ন হলো যে এই যে তহা আদনান নিখোঁজ হয়েছেন, আমি গুম এখনো বলতে পারছি না, এবং কি হয়েছে তার সাথে আমরা এখন বলতে, তবে অনুমানের ভিত্তিতে আমরা অনেকেই বলছে, দাবি করছে গুম করা হয়েছে বা নিখোঁজ হয়েছে, সেই ভাবে যদি ধরি, আইনজীবী হিসেবে আপনার কি পরামর্শ তহা আদনানের স্ত্রীর প্রতি এই মুহূর্তে সে যে আবেদনগুলি করেছে? আমার পরামর্শ একটাই, আপনারা লক্ষ্য করবেন অনেক সময় আমরা গুম খুনের অভিযোগ করি, গুমের অভিযোগ করি। আজকে এই জবাবগুলো যদি পুলিশ প্রশাসন জাতির সামনে উপস্থাপন করে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এটুকু উপলব্ধি করতে পারবো রাষ্ট্রীয় বাহিনীর বাইরে আর কোনো বাহিনী এই কাজের সাথে যুক্ত আছে কিনা। জি, আপনাকে পরিষ্কার করা দরকার। জি, দেরি হয়ে যাচ্ছে কিনা দাদা, দেরি হয়ে যাচ্ছে কিনা, এই দেরি হয়ে যাওয়ার পর জীবন সংখ্যা নিয়েও অনেকেই চিন্তিত, তার পরিবার চিন্তিত। নুরুল হক নূর, আপনি কিভাবে দেখেন? আপনি অনেকে আবারও বলছি, পরে একটা রিট করা যেতে পারে হাইকোর্ট, সেখানে মাওলানা সাহেবের স্ত্রী আবেদনকারী হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি প্রতিপক্ষ করে তিনিও তো জানতে পারেন, বলেন আমার স্বামী কোথায়। হাইকোর্টের একটি আদেশ হোক যে ওনার স্বামী কোথায়, আপনারা 10 দিনের মধ্যে জানান, আইদার ডেড অর এলাইভ। এই যে তিলে তিলে আপা নিজেই বলে, কিন্তু দাদা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি সুমোটো কোনো একটা সুমোটো রুল করি, সুমোটো ভাবে কি এটা করতে পারে না? মনে করে যে আমার স্বামী আসবে, আসছে না। দাদা যেহেতু চাঞ্চল্যকর একটা ঘটনাতে পরিণত হয়েছে, এটা কি আদালত সুমোটো ভাবে করতে পারে না? এটা সুমোটো আপা না করলেও সুমোটো হতে পারে। সুমোটো যদি ইস্যুটা কোর্টের সামনে আনা হয়, তাহলে আমার কাছে মনে হয় এটা অন্তত পক্ষে হাইকোর্টের ডাইরেকশন অনুযায়ী তখন আমরা উপলব্ধি করতে পারবো যে যাচ্ছে কোন দিকে, কতটুকুতে গেল, কি হলো, এবং তিনি বেঁচে আছেন না মারা গেছেন একটা স্পষ্ট ধারণা তখন আমাদের কাছে হতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, পাবে, আমরাও স্বস্তি পাবো। জি, আমরা অশেষ অপেক্ষা করছি, জানি না কি হবে। আজকে 6 দিন হতে চললো। নুরুল হক নূর, আপনি বলবেন দয়া করে, আপনার শেষ কথা শুনবো। সাবিকুন নাহার রয়েছে এবং দাদা অনেকগুলি কথা বলেছেন, সমাধানের পথও বলেছেন। দেরি হয়ে যাচ্ছে, সাবিকুন নাহারের একটাই কথা যে 7 দিন হয়ে গেল, তিনি কান্না হয়তো এখানে করছেন না, কিন্তু তিনি অফলাইনে তার দুঃখের কথা অনেক শেয়ার করেছেন। তার পরিবারের অবস্থা খুবই আশঙ্কাজনক। আসলে আপনার কথা শুনতে চাচ্ছি যে কি হবে তাদের ভবিষ্যৎ, আদৌ কি এই আবু তহা আদনানকে ফিরে পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, আপনি কি মনে করেন? আন্তর্জাতিক একটা কথা শোনা যাচ্ছে, আন্তর্জাতিক কোনো আপনার কি বলা যায় এটাকে, এজেন্সি রয়েছে কিনা এই ঘটনার পেছনে, আপনি এটাকে কিভাবে দেখেন এই অভিযোগকে?
আপনাকে আবারও ধন্যবাদ। আমি খুব আসলে বিশেষ করে রানাদার কাছ থেকে যে ধরনের সবসময় একটা গঠনমূলক আলোচনা শুনি, কথাবার্তা শুনি, কিন্তু আবার কিছু কিছু তাদের কথা আমরা হতাশ হই, মানে তরুণ প্রজন্ম হিসেবে। যে আসলে ধরেন হচ্ছে তারা একটা ঘটনাকে অপরাধ বলবেন, আইনের দৃষ্টিতে ব্যাখ্যা করবেন, আবার সেই ঘটনার পক্ষেও সাফাই গাইবেন। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। যেমন ধরেন দাদা যেটা বলছিলেন যে আপনার সরকারের এই যে গুম নিয়ে তিনিও বলছেন, এবং তিনিও বলছেন যে বর্তমানে বাংলাদেশে যে সরকার বা যে ব্যবস্থা, এটা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবস্থা না। আবার তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর পক্ষে কিন্তু সাফাই গেছেন যে প্রধানমন্ত্রীর নজরে আসলে অনেক বিষয়ের সমাধান হয়। আমার কথা হচ্ছে যে রাষ্ট্রের আইন শাসন বিভাগ আছে, জেলায় জেলায় পুলিশ আছে, এসপি আছে, ডিসি আছে, বিভিন্ন উপজেলা পর্যন্ত স্থানীয় প্রশাসন আছে। সব বিষয়ে কেন প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে? একটা নাগরিক গুম হয়েছে, 4 জন নাগরিক সহ, এটার কাজ হচ্ছে খুঁজে বের করার দায়িত্ব ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পুলিশের, দেন পুলিশ হচ্ছে ডিবি কে দিতে পারে বা আদার্স কোনো ফোর্স কি দিতে পারে। এখানে কেন প্রধানমন্ত্রীকে লাগবে? এখন দাদারা যদি আসলে মানে বিষয়টার সত্যতা স্বীকার আমি করে একটু আবার নূর যদি সাহেব, এই একটু নূর সাহেব, নূর সাহেব, নূর সাহেব, জি দাদা, জি আপনি জি দাদা। বোধহয় আমার কথাটা আপনি বোধহয় উপলব্ধি করতে পারেননি। আমি পরিষ্কার আপনি একটু করে ক্লিয়ার করেন। বলেছি, আজকে জবাবদিহিতার যে জায়গা, মন্ত্রী বলেন, সাংসদ বলেন, পার্লামেন্ট বলেন, প্রশাসন বলেন, প্রশাসনিক সংস্থা বলেন, আজকে জবাবদিহিতার সংকটটি হয়েছে বলেই মানুষ এখন আর কারো উপর আশা বা আস্থা রাখতে পারছে না, এবং না পারার ফলেই মানুষ মনে করে একবার যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারতাম। এটাকেই আমি বলেছি, এর জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় নাই। আমি এটাকেই বলেছি। আমি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে কেন যাওয়ার জন্য মানুষ বলছে, আমি শুধু এটার জন্যই বলেছি, জবাবদিহিতা থাকলে পরে তো প্রধানমন্ত্রীর কাছে সবটা নিয়ে হস্তক্ষেপ করার জন্য আবেদন করতে হবে, এটার কোনো প্রয়োজন থাকে না। জি হ্যাঁ, দাদা, আমরা আপনাদের মতো সিনিয়র নাগরিকদের কাছ আমি থেকে আপনার সাথে এরকম একমত, একটা বিষয় আশা জবাবদিহিতা করি। নাই। যে যেমন ধরেন আজকে আমরা টাইমস অফ ইন্ডিয়ার একটা হেডলাইন দেখলাম যে আপনার দিল্লিতে যে এনআরসি সিএ নিয়ে আন্দোলন হয়েছে, সেখানকার 3 শিক্ষার্থীর জামিনের বিষয়ে আপনার শুনানি করার একটা প্রেক্ষাপটে দিল্লির হাইকোর্ট বলেছে যে আন্দোলন করা তার অধিকার, এটা কোনো সন্ত্রাসবাদ নয়, যেহেতু সরকার তাদেরকে সন্ত্রাসবাদের অভিযোগ দিয়েছিল। এখন এখানে দেখেন যে আমাদের দেশের হাইকোর্ট আপনার কিছুদিন আগে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কয়টা জন্ম তারিখ কি এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার আদেশ জারি করে যে এই তথ্যগুলো চায় হাইকোর্ট। অথচ হাইকোর্ট কি এটা আপনার তাদের উচিত ছিল না যে একজন নাগরিক, সরি 4 জন নাগরিক 7 দিন ধরে নিখোঁজ, আইন শৃঙ্খলা বাহিনী কেন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, এইটা বিষয়ে একটা রুল জারি করতে পারে না? এরকম একটা পাবলিক ইন্টারেস্টের বিষয়, কিন্তু আমাদের কোর্টকে আমরা সেই জায়গায় দেখি না। এবং এমনকি আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে সাইফুর ভাই, যে আমাদের আরেকটা হতাশাজনক হচ্ছে আমরা যাদেরকে অভিভাবক মনে করি, যে আসলে যারা জাতির কাণ্ডারি হিসেবে সবসময় একটা ভূমিকা রাখবেন এবং তাদেরকে মানুষ অনুসরণ করবে, কিন্তু তাদেরও কিছু কাজ আবার আমাদেরকে হতাশ করে। যেমন ধরেন আমরা এই কিছুদিন আগে টেকনাফের একটা আলোচিত ঘটনা কিন্তু আপনারা জানেন যে ওসি প্রদীপ, যিনি প্রায় 300-র মতো ক্রস ফায়ারে হত্যা করেছেন, এবং ওই এলাকার বিভিন্ন মানুষ বলেছে যে তিনি টাকার জন্য কিভাবে মানুষকে আপনার এই তোহার ঘটনাটা, আমরা আশা করি রানাদা একজন সিনিয়র আইনজীবী, তিনি তোহার পরিবারের পাশে থাকবেন, যে তার পরিবারকে সহযোগিতা করবেন এই বিষয়ে, এবং আসলেই যে আমরা একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে আমরা যে একটা শান্তিপূর্ণ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, একটা ঐক্যের বাংলাদেশ চাই, এইটা আমাদের কাজে প্রতিফলন করতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে রানাদাকে খুবই রেসপেক্ট করি। আমি আজকে তাকে পেয়েছি একটা প্রোগ্রামে, এখানে আমার একটা বিনয়ের সাথে প্রশ্ন, দাদা আপনারা একটা সংগঠন করলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ওখানে কি মুসলমানদের নেওয়া যেত না? তাহলে একেবারে সব ধর্ম মিলেমিশে একটা ঐক্যের সংগঠন হতে পারতো না? আমরা যদি এইভাবে ডিভাইডেড করি, সিনিয়র সিটিজেনরা যাদেরকে রাষ্ট্রের অভিভাবক বলা হয়, যাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, তাদের যদি আচরণটা সার্বজনীন না হয়, তাহলে কিন্তু আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারবো না। আমি এই বিষয়ে একটু ছোট করে দাদার কাছে একটু শুনতে চাই, আমার একটা আগ্রহ একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে, ছাত্র নেতা হিসেবে।
অ্যাডভোকেট আমার সাথে রয়েছেন। আপনার কোনো প্রশ্ন বা আপনার কোনো সহায়তার বা আপনি কিভাবে সহায়তা পেতে পারেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি তাকে করতে পারেন, রানা দাশগুপ্তর প্রতি যদি কোনো প্রশ্ন থাকে। এবং রয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন কর্মকর্তা, তার প্রতিও যদি কোনো ধরনের আপনার আবেদন থাকে। জি, আপনারা তো সবকিছু জানেন, অবগত আছেনই, আর নতুন করে বলার কিছু নেই। আর আমি বলার মতো অবস্থার মধ্যেও নেই। আমার তো আপনাদের কাছে অবশ্যই একটা অনুরোধ থাকবে যে আপনারা আমাকে সর্বদিক থেকে হেল্প করবেন, সেটা পরামর্শ দিয়ে হোক, আইনি সহায়তা, বা কিভাবে কোর্টে যেতে হবে, কিভাবে কি করতে হবে, আমাকে আপনারা একটু হেল্প করেন। আমি আমি যেন আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেয়, অ্যাটলিস্ট আমি এটা যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আল্লাহ তাআলা তৌফিক না দিলে তো কারোর কিছু করার নেই। আর সাথে আপনাদের এই যে একটা সহযোগিতা আমি কামনা করতেছি, অ্যাটলিস্ট পরামর্শ দিয়ে হলেও, কম করে পরামর্শ দিয়ে হলেও। আর তারপর হচ্ছে আপনারা অবশ্যই আহ আপনারা আপনারা অবশ্যই আদনান সাহেবকে খুঁজে দেওয়ার ব্যাপারে বা তার সন্ধান দেওয়ার ব্যাপারে আপনারা যদি, আপনাদের অবশ্যই একটা ভূমিকা থাকতেই পারে, আছে যদিও অলরেডি এখনো আছে। আপনারা আমাকে ওনার সন্ধানটা দেওয়ার ব্যাপারে হেল্প করবেন। অ্যাটলিস্ট উনি কেমন আছে, উনি কোথায় আছে, আদৌ আছে কি না, আমি এ ব্যাপারে কিভাবে নিশ্চিত হতে পারি, সে জায়গাটা থেকে যদি আপনারা আমাকে হেল্প করতেন। আর সকলের জন্য এমনি সাধারণভাবে প্রত্যেকের প্রতি আমার একটা অনুরোধ রয়েছে, আপনারা সবাই সাপোর্ট করতেছেন অলরেডি, এবং আপনারা সবাই সাপোর্ট করতেই থাকেন। আদনান সাহেব আমাদের মাঝে ফিরে আসা পর্যন্ত আপনারা সবাই অ্যাক্টিভ থাকেন। আবিগনর, আপনার কাছে আমার খুব আমার বলা। একটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি তার সহধর্মিণী হিসেবে আপনি কি কখনো কোনোভাবে কি পরিলক্ষিত করেছেন কিনা, বা আপনি কোনোভাবে কি অনুভব করেছেন কিনা আবু তোহা আদনানের কোনো একটা মুভমেন্টের মধ্যে যে সে কোনো না কোনো অপরাধের সাথে, অথবা সে অজান্তে কোনো কিছুর সাথে জড়িয়ে পড়ছে, বা তার মুভমেন্টগুলির মধ্যে কোনো ধরনের আপনার দৃষ্টি গোচর হয়েছে যে এমন কোনো বিপদের সম্মুখীন হতে পারে, এরকম কোনো কিছু আপনি দেখেছেন কিনা লাস্ট কয়েক সপ্তাহ যাবত? আসলে আসলে ভাই আমি কি বলবো, ওনার লাইফ স্টাইল সম্পর্কে বললে আপনারা হাসবেন নাকি কেমন নেবেন আমি বলতে পারবো না। আমি বলেছি অলরেডি, তো উনি কিন্তু আমল করতো, ঘুমাতো, এবং তার একটা লাইফের একটা রুটিন ছিল। এর বাইরে আমি তাকে মাইক্রোফোনটা একটু দেখিনি। আর কাছে সে নিয়ে কথা বলুন। জি। এর বাইরে আমি তাকে দেখিনি। আর সে তো ওই ধরনের কোনো বইতে চলা তো দূরের কথা। আমি আসলে উনি সময় পেলেই, আল্লাহর বান্দা আমার সাথে চলে সময় পেত না, এক কথায় যেটা। আল্লাহর বান্দা আমাকে সময় পেলে আমাকে সময় দিয়ে সে তৃপ্ত হতো না। সেখানে সে বান্দা কোথায় কি করবে, কেন করবে, তার কোনোই দরকার ছিল না। সে তার যদি, আমরা সবাই মুসলমান, ইসলামের জায়গা থেকে দায়বদ্ধতা না থাকতো, আমার মনে হয় আমি তাকে ছাড়া একটা সেকেন্ডও কাটাতাম না। আমরা অবশ্যই সবর করতেছি শুধু ইসলামের, আল্লাহ বলছেন, আর আমাদের সবর অবশ্যই আল্লাহর জন্য শুধুমাত্র, সেটা আমি হই কিংবা আদনান সাহেব, আমাদের পারিবারিক ভাবে হোক বা যেই জায়গা থেকেই হোক। আমিও হয়তো বা ওনাকে ছাড়া একটা সেকেন্ডও কাটাতাম না যদি আমাদেরকে অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করা না হতো। আর উনিও হয়তো আমাকে ছাড়া একটা সেকেন্ড কাটাতো না। আমাদের লাইফ স্টাইলটা এমন, তো উনি অন্য কিছুতে কেন যাবে? উনি যদি সময় পেত বা সময় পায়, সেই সময়টা উনি আমার সাথে কাটাইতে কমফোর্ট ফিল করে। উনি অন্য কিছুর দিকে ওনার কোনোই ফোকাস ছিল না, শুধুমাত্র দিনের মহাব্বতটা ছিল, পড়াশোনা করতো, আমল করতো, এই তো। আমি এর বেশি আর কিছুই দেখি নাই এই মানুষটার মধ্যে। তবুও কেন ওনার সাথে এমন হলো? এর এটাই আমার অনেক প্রশ্ন। এর এটাই অনেক আমার প্রশ্ন। ওই যে একটা জায়গায় জাস্ট উত্তর এটাই পাই যে ওই হয়তো তাকে নিয়ে কিছু ভুল বিবৃতি দেওয়া হয়েছে, বড় বড় স্কলাররা হয়তো বা তাকে নিয়ে একটু ভুল বলা হয়েছে, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আর তাছাড়া তার ওই যে নিজস্ব পড়াশোনার আলোকে বা নিজের আহ, বিশ্লেষণের আলোকে সে কিছু কথা বলতো, সেটা হয়তো বা ওই যে জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলতো, আমি বারবার বলতেছি কথাগুলো, পলিটিক্যাল সায়েন্স বিষয়ে মানুষকে পড়তে বা সবাইকে পড়তে উদ্বুদ্ধ করতো, তার লেকচার গুলো হয়তোবা তার জন্য কাল হতে পারে। এই বিষয়গুলো ছাড়া আমি আর কিছুই তো দেখতেছি না। ওটা তো জি। তার শুধুই আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, এবং তার পড়াশোনা, তার বিশ্লেষণের জায়গা থেকে সে ওগুলো শেয়ার করতো, মানুষকে ফিরাতো, দিনের পথে ডাকতো, এই তো। এছাড়া আর কিছুই না। জি, আপনাকে ধন্যবাদ সাবিকুন নাহার। সুলতান জি ভাইয়া, জাকারিয়া ভাই। জি, আমাকে যেতে দিলে। আপনি যান, আপনাকে আমি আটকাবো না আর। আপনি ভালো থাকবেন। আমরা অনুষ্ঠান প্রায় এখনই শেষ করব। আপনি ভালো থাকেন। জি আপনি ভাইয়া, আপনি লিভ দোয়া নিতে পারেন। করবেন। ধন্যবাদ আপনাকে। জি। আসসালামু আলাইকুম। সুলতান জাকারিয়া ভাই, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহকারে মানবাধিকার ইন্টারন্যাশনাল যেসব সংস্থাগুলি আছে,
এদের দৃষ্টিতে বা আপনার দৃষ্টিতে যে কথাগুলো সাবিকুন নাহার এখন বললেন, যে আবু তোহা মোহাম্মদ আদনান এই আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও কথা বলতেন এবং তিনি ধর্ম প্রচারের ক্ষেত্রে গিয়ে একটু আধুনিক জীবনযাপনকেও এখানে সম্পৃক্ত করে কথা বলতেন, এই সবকিছুর মধ্যে কি কোনো ধরনের এলিমেন্টস রয়েছে যে কোনো সরকার তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে একদম উধাও করে ফেলবার মতো? অথবা আমি বারবার সরকারকে এই কারণেই বলছি, সরকারের এজেন্সিরা এ ধরনের কর্মকাণ্ড করার সুযোগ বেশি রয়েছে, অন্য কেউ করতে পারে, যেহেতু আমরা এখন পর্যন্ত পাচ্ছি না, সরকারের উপরে আমাদের দোষ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ যে কোনো, আমরা এটুকু বলতে পারি, বাংলাদেশে আর একটা গুম আমরা হতে দেব না। আমরা যদি তোহাকে ফিরে না পাই, তোহা কোন দল করতে মত করতে, আমরা সেটা নিয়ে এরপর থেকে আমরা ছাত্র যুবক জনতাকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেব। আমরা এখন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী প্রতিক্রিয়া দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তাকে খুঁজে বের করার চেষ্টা করছে, আমরা দেখব তাদের প্রতিক্রিয়াটা কি। আমরা না বের হলে অচিরেই জনগণকে সাথে নিয়ে আমরা এই যে আপনার যে গুম খুনের রাজত্ব বা গুম খুনের যে নিয়ন্ত্রণ সেন্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা ঘেরাও করব জনগণকে সাথে নিয়ে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনার যে প্রশ্নটা সেটা এক কথায় বললে না, কারণ একটা লোক যদি কোনো কগনিজেবল অফেন্স করে, কোনো অপরাধ করে, সেটা আপনি বিদ্যমান আইন আছে, প্রতিষ্ঠানগুলো আছে, আপনি তার বিরুদ্ধে আপনি একটা লিগ্যাল প্রসিডিংস আপনি ইনিশিয়েট করতে পারেন। কিন্তু একটা লোককে গুম করে ফেলা বা সিরিয়ালি কিল করা, এটা কোনো আইনে, কোনো রাষ্ট্রে, কোনো সভ্য বা অসভ্য সমাজের কোনো আইন এটাকে সাপোর্ট করে না। দুই হচ্ছে, নূর একটা প্রশ্ন করলেন যে আমরা কম্প্রোমাইজ হয়ে যাই কিনা, এটা বা সরকারের সাথে আমাদের সক্ষতা হয় কিনা। এটা যদি হতো যে কোনো একটা গভর্নমেন্ট যদি একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কথা শুনতো, তাহলে সেই সরকার নিজেই সভ্য হয়ে যেত। কারণ আমরা আমাদের ম্যান্ডেট বললেই আমাদেরকে অনেক কিছু বলতে হয়, করতে হয়, যা সরকারগুলোর জন্য আনপ্লেজেন্ট। এবং ইসরায়েলে আমাদের যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে লোকজন আছে ওদেরকে হ্যারাস করা হয়েছে। ইন্ডিয়াতে আমাদের যে ন্যাশনাল অফিস ছিল, সেকশন অফিস, সেটা প্রায় এখন বন্ধ করে দেওয়া হয়েছে। সো গভর্নমেন্ট গুলোর সাথে আমাদের কোনো কনফ্রন্টেশনাল কোনো সম্পর্ক না, আবার মানে এখানে আমাদের একেবারে কোজোজি কোনো সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা আমাদের ম্যান্ডেট বলে যে দায়িত্ব, সেইটুকু আমরা। থার্ডলি, রিট নিয়ে আমার একটা অবজারভেশন আছে, যেটা রানাদার গুপ্ত বললেন যে সরকার মানে কোর্টে আদনানের ওয়াইফ কে যদি রিড করে, সেক্ষেত্রে একটা জাস্ট স্ট্যাটিস্টিক্স দিই, সেটা হচ্ছে গত 2006 থেকে 14 সাল পর্যন্ত গুম নিয়ে আমাদের হাইকোর্টে 3টা রিট হয়েছে। হাইকোর্টে এই পরিপ্রেক্ষিতে কোর্ট 3টা রুল ইস্যু করেছে গভর্নমেন্টের এগেইনস্টে, যে তোমরা মানে দাও, রেসপন্ড করো, জবাব দাও। কিন্তু আইরনিটা হচ্ছে, দেখেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সরকার এই রুলগুলো জবাব দেওয়ারই কোনো প্রয়োজনীয়তা বোধ করে নেই। অর্থাৎ আইনের শাসনে আদালত আপনার এক্সিকিউটিভের কাছে জানতে চাইবে, আদালত তো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তো ওরা এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে জানতে চাচ্ছে যে তোমরা এটা রেসপন্ড করো, এটা জবাব দাও। তো আমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ এতই শক্তিশালী যে কোর্টের রুল গুলোকে তারা ইগনোর করা, মানে এটাকে পাত্তাই দেয় না। এবং সর্বশেষ রুলটা হয়েছে আজ থেকে, রিটটা হচ্ছে আজ থেকে 7 বছর আগে। তো যার ফলে এখন আইন আদালতে গিয়ে মানুষ আসলে কতটুকু প্রতিকার পাবে এই বিষয়ে যথেষ্ট সন্দেহ সংশয় তৈরি হয়েছে, যেই ডেটা আমরা চাই না। এবং আমি আপনাকে শেষ করছি, বারবার যে জিনিসটা শোনা যায় যে রাষ্ট্রদ্রোহিতা। এখন রাষ্ট্রদ্রোহিতা তো বিষয়টা অনেক বড় বিষয়। একটা রেজিম যদি টিরানিক্যাল হয়, অপ্রেসিভ হয়, এটার এগেইনস্ট যদি আপনি রেবেল করেন, এটা কি রাষ্ট্রদ্রোহিতা হবে? যে যেখানে আন্তর্জাতিক হিউম্যান রাইটস মানদণ্ডেই আছে যে আপনি এটার এগেইনস্টে রেবেল করতে পারেন। এখন নর্থ কোরিয়ান রেজিম বা অন্যান্য রেজিমের এগেইনস্টে, যে একটু বললে আমি শেষ করব। যে কারণে আমাদের এখানে ফাইন লাইন, এখানে রানা দাস গুপ্তের মতো আমাদের শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবীরা আছেন, ওনারা আমাদেরকে দেখাবেন যে একটা আমাদের দেশে যে এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ওনাদের যে উইজডমটা, যে আসলে কি
ওনারা ইয়াংদেরকে একটু পথ দেখাবেন। আমি শেষ করছি আমাদের আদনানের বিষয়টা নিয়ে, যে আমরা আশা করি যে আদনান যেখানেই থাকুক, যার কাস্টডিতে থাকুক, তাকে অতি সত্বর তার স্ত্রী এবং পরিবারের কাছে যাতে ফেরত দেওয়া হয়, এবং আমরা সবাই মিলে যতটুকু চাপ সৃষ্টি করা যায় সেই চেষ্টা আমরা আমাদের দিক থেকে করব। ধন্যবাদ আপনাকে। আপনাকে অশেষ ধন্যবাদ। জি, অশেষ ধন্যবাদ।